এখন যেমন 2024 সালে কোটা সংস্কারের একটা আন্দোলন হলো বৈষম্য বিরোধী, 2018 সালেও আন্দোলন হলো। সে আন্দোলনে আমি অংশগ্রহণ করলাম। আমি কেবল বিশ্ববিদ্যালয়ে অনার্স থার্ড ইয়ারে পড়ি, তবে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার কারণে আমার হলের মধ্যে ছাত্রলীগের ছেলেরা আমাকে ধরে নিয়ে গেল। আমাকে একটা রুমের মধ্যে আটকে রেখে তারা আমাকে মারধর করলো এবং আমারই ব্যাচমেট, আমারই বন্ধু 4 জনকে ডেকে নিল। ডেকে নিয়ে 4 হাত পা 4 জন ধরে চ্যাংদোলা করে আমাকে হল থেকে তারা বের করে দিল এবং বললো যে আধা ঘন্টার মধ্যে হল থেকে বের হয়ে যেতে হবে, না হলে আমার ভাগ্যে কি আছে সে ব্যাপারে তারা আর কোনো দায় নিতে পারবে না। আমি হল থেকে বের হয়ে গেলাম। 2.5 মাস আমি আমার হলের 30 সীমানার কাছে যাইতে পারি নাই। আমি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় জায়গায় আমি থেকেছি। আমার এই বন্ধুর কাছে কিছুদিন, ওই বন্ধুর কাছে কিছুদিন, ওনাদের বাড়িতে কিছুদিন, যেখানে যতটুকু পরিচয়ের সূত্র ছিল সেই সূত্র ধরেই আমি সেখানে ছিলাম। আমি ঢাকা কলেজের হলে গিয়ে উঠলাম, সেখানে 2-3 দিন থেকেছি। ছাত্রলীগের কাছে খবর চলে গেল যে আমি ঢাকা কলেজের হলে থাকি। তারা সেখানে আমাকে অ্যাটাক দেওয়ার জন্য গেল। আমি কোন রকম আমার ব্যাগটা নিয়ে ওখান থেকে জান নিয়ে আমি পালায়া গেছি। শরীর আখড়ায় গিয়ে উঠলাম। এই কষ্টের দিনগুলো চলতেছিল। সেই সময়টাতে সরকার কোটা সংস্কারের দাবিটাকে মেনে নিল। আমি হলের নেতাদের সাথে যোগাযোগ করে অনুরোধ করে আমি আবার হলে উঠলাম। সেই 2018 সালের অক্টোবর মাসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হলো। আপনাদের অনেকের ছেলে মেয়েরা, অনেকের পরিচিত জনরা তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছে না? এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে কি হয়, যারা সব থেকে মেধাবী তারা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়। কিন্তু 2018-র আগে 4-5 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়টাতে প্রশ্ন ফাঁস হইতেছিল এবং যারা বড় লোকের সন্তানেরা আছে তারা 20 লাখ 30 লাখ টাকা দিয়ে প্রশ্ন কিনে তারা পরীক্ষায় বসতো। তারা সব থেকে বেশি নাম্বার পাইতো, তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইত। এই জিনিসটা যখন আমি দেখতেছি, আমার চোখের সামনে ঘটতেছে, আমি তখন এটা মানতে পারি না। আচ্ছা বলেন তো, আমাদের মতো গ্রামের মানুষেরা যারা আছি, আমাদের কারো পক্ষে কি আমার ছেলেটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এর জন্য 20-30 লাখ টাকা খরচ করার সামর্থ্য আছে? এইটাই যদি চলতে থাকতো তাহলে যারা শুধু টাকা পয়সাওয়ালা আছে তারা বিশ্ববিদ্যালয়ে যাইতে পারত, যারা মেধাবী তারা বিশ্ববিদ্যালয়ে যাইতে পারতো না। আমি তখন টিউশনি করাই। আমার টিউশনের ছাত্র আমাকে একই কথা বললো যে স্যার, আমরা পড়ালেখা করে পরীক্ষা দিব, আর ওরা তো প্রশ্ন কিনে প্রশ্ন দেখে ওরা পরীক্ষা দেবে, ওরা তো নাম্বার বেশি পাবে, ওরা তো চান্স পেয়ে যাবে। আমরা যে এত পড়ালেখা করলাম, আমাদের পড়ালেখার কি কোনো মূল্য নাই? আমি বিশ্ববিদ্যালয়ে চলে আসলাম। আমি আন্দোলন করব, সবার সাথে কথাবার্তা বলতেছি, কিন্তু এত ভয়ের পরিবেশ, কেউ আন্দোলন করার মতো, সবাই মিলে আন্দোলন করবো এরকম ধরনের পরিবেশ করা যাইতেছিল না। সবাই খুব ভয়ে আছে। আমাকে বলতেছিল এই কয়েক মাস আগে তোমাকে পিটায়া হল থেকে বের করে দিল, তুমি আবার আন্দোলন করবা। তা আমি সিদ্ধান্ত নিলাম, আমি যখন কাউকে আর সাথে পাইতেছি না, আমি একা আন্দোলনটা করব। 2 জন সাংবাদিকের সাথে কথাবার্তা বললাম। 16 অক্টোবর 2018-তে রাজু ভাস্কর্যের পাদদেশে আমি অনশনে বসলাম এবং সেই অনশনে বসার সময়টাতে প্রথম দিকে কাউকেই তেমন পাওয়া যায়, কিন্তু একটা সময় পরে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং সাধারণ মানুষেরা তারা যখন জানতে পারলো যে একজন প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে অনশন করতেছে, এই শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষেরা তারা আমাকে সমর্থন জানাইল। 3 দিন অনশনের সময়টাতে আমি অসুস্থ হয়ে পড়লাম। আর এই দিকে শিক্ষার্থীরা সবাই মিলে যখন রাজপথে আন্দোলন করতেছে, আমাদের সকলের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা ওই ভর্তি পরীক্ষাটা বাতিল করে দিয়ে নতুন করে তারা ভর্তি পরীক্ষা নিতে বাধ্য হইল। এবং 2018-র পর থেকে এখন এতগুলো বছর চলে গেছে, এই কয়েক বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটে নাই।
এটা আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে এত বড় একটা অন্যায় সেটাকে বন্ধ করার মতো আল্লাহ রাব্বুল আলামিন যোগ্য হিসেবে আমাকে তৈরি করছেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2019 সালে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করলাম। যেমন এখন আমি আপনাদের কাছে আসছি, সংসদ সদস্য পদে আমি ইলেকশন করব, এমপি পদে ইলেকশন করব, তখন আমি ডাকসুতে ইলেকশন করব। ডাকসুর কথা আপনারা শুনেছেন না সবাই? সেই ডাকসু নির্বাচনের সমাজসেবা সম্পাদক পদে আমি নমিনেশন পেলাম এবং ইলেকশনের জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। আল্লাহ রহমত, আমি তো তখন বিরোধী দলে, সরকার দল হচ্ছে আওয়ামী লীগের লোকেরা, আমরা তার বিরোধীতে, ছাত্রলীগের লোকদের বিরুদ্ধে আমরা ইলেকশন করলাম। আপনাদের দোয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিপুল ভোটে আমাকে সেখানে সমাজসেবা সম্পাদক হিসেবে তারা জয়যুক্ত করলেন। এবং এরপরের সময়টাতে আমি অনেক কাজ করার চেষ্টা করলাম বিশ্ববিদ্যালয়ে, অনেক বড় বড় কাজের উদ্যোগ গ্রহণ করলাম, কিন্তু সেগুলোতে বাধা দেওয়া হইল। আমি যখন বড় বড় কাজ করার উদ্যোগ গ্রহণ করছি, বাধা দিল এই কারণে যে ও তো ছাত্রলীগের না, ও যদি ভালো কাজ করে তাহলে তো ওর জনপ্রিয়তা বাড়বে, এই কারণে আমাকে বড় কাজ তারা করতে দিতে চাইলো না। কিন্তু আমি খুঁজে খুঁজে শিক্ষার্থীদের ছোট ছোট যে সমস্যাগুলো আছে সেগুলো আমি সমাধানের উদ্যোগ নিলাম। আমাদের শিক্ষার্থীরা পানি পান করে, শহর অঞ্চলে পানি থাকে ট্যাঙ্কিতে, টিউবওয়েলে তো আর থাকে না। সেই ট্যাঙ্কিতে আমি খুলে দেখি এতগুলো ময়লার আস্তরণ জমছে যে ওই পানি খেলে পানিবাহিত রোগ হওয়া ছাড়া আর কোনো মুক্তি নেই। তা আমি ট্যাঙ্কিগুলো পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করলাম। দেখা গেল বিশ্ববিদ্যালয়ে একটা নিউজ আপনাদের চোখে অনেকেই পড়বে হয়তো, বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে একটা গাছ পড়ে গিয়ে একটা রিক্সাওয়ালা তিনি মারা গেলেন। আমি উদ্যোগ গ্রহণ করলাম যে ক্যাম্পাসের কোথায় কোথায় গাছের ডাল বড় এবং শুকনা, যে কোনো সময় সেগুলো ঝড়ে পড়ে গিয়ে মানুষের জীবনহানি করতে পারে, সেগুলো খুঁজে বের করলাম, সেগুলো আমি কাটাকাটি শুরু করলাম। ড্রেন গুলো ছিল সেগুলো ময়লায় পরিপূর্ণ ছিল, সিটি কর্পোরেশনের সাথে কথা বলে সেগুলো আমি পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করলাম। এই কাজগুলো খুব ছোট ছোট কাজ না, কিন্তু আমাকে যখন তারা বড় কাজ করতে বাধা দিচ্ছে আমি কিন্তু থেমে থাকি নাই। যত ছোট কাজই হোক না কেন আমি কিন্তু সেটা করার উদ্যোগ গ্রহণ করছি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আমাকে খুবই ভালোভাবে গ্রহণ করছে। বিশ্ববিদ্যালয়ে আমাদের ডাকসুর মেয়াদ যখন শেষের দিকে তখন একটা জরিপ করা হইল, এখন যেমন ফেসবুকে, তখন ফেসবুকে আমার পোস্ট দেওয়া হইল, অন্য সবার নেতাদের পোস্টে হার রিয়াকশন দিয়ে ভরা, কিন্তু আমাকে নিয়ে যে পোস্টটা দেওয়া হইল সে পোস্টে লাভ রিয়াকশন ফার্স্ট হয়ে গেল, এমনকি ছাত্রলীগের কেউ সেখানে হাহা রিয়াকশন পর্যন্ত দিল না, কারণ আমি শিক্ষার্থীদের জন্য কাজ করে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বুঝতে তখন দিয়েছিলেন। আমি ডাকসুর জন্য বাজেট পাইলাম 13 লক্ষ টাকা, কিন্তু আমাকে টাকাটা উত্তোলন করতে দেয় না যে আমি বড় কাজ করে ফেলবো, সঠিকভাবে কাজটা করে ফেলবো। অনেক কষ্টের সৃষ্টি আমি 4.5 লক্ষ টাকা উঠাইতে পারছিলাম এবং আমার মেয়াদ যখন শেষ হয়ে গেল, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে এই 4.5 লক্ষ টাকা আমি কোথায় কত টাকা খরচ করছি মেমো সহকারে প্রত্যেকটা পয়সার হিসাব দিয়ে দিয়ে আমি বিশ্ববিদ্যালয়ে জমা করে দিলাম। আর কেউ কিন্তু জমা দেওয়ার সাহস করলো না। কেন এটা করেছিলাম আমি তখন জানেন? কেন এই হিসাবটা আমি জমা দিয়েছিলাম? কারণটা হলো এই বাংলাদেশে যে বড় বড় দুর্নীতিগুলো হয়, এগুলো হয় এই কারণে, কারণ কোথায় কত টাকা খরচ করা হলো সেই হিসাবটা জনগণের কাছে স্পষ্ট করে থাকে না। জনগণ থাকে অন্ধকারে, মানুষেরা অন্ধকারের মধ্যে থাকে, মাঝখান থেকে যারা এই কাজগুলোর সঙ্গে যুক্ত থাকে তারা যেভাবে পারে সেভাবে এখানে লয়সয় করার তারা চেষ্টা করে। তা আমরা এই যে প্র্যাকটিস করা শুরু করলাম, তো যে মানুষ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে যখন আমি নির্বাচিত হয়েছি, আমি যতটুকু বরাদ্দ পাইছি, যতটুকু আমি খরচ করছি সেই হিসাব যখন আমি আগেই দিয়ে আসছি, আমার নিয়ত এই জায়গায়ও আছে। আল্লাহ যদি আমাকে এখানে কবুল করে, আমি যা কিছু বরাদ্দ আমার এলাকার জন্য নিয়ে আসতে পারবো, সেই বরাদ্দগুলো কোন মসজিদ, কোন মাদ্রাসা, কোন মন্দির, কোন রাস্তাঘাট, তার জন্য কতটুকু বরাদ্দ আসলো, আমার নিয়ত আছে ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে, তাহলে আমরা এগুলো ইউনিয়ন অফিস এবং উপজেলার সামনে আমরা সুন্দর করে বোর্ডে আমরা লিখে রাখবো, যাতে করে কোথায় কত টাকা বরাদ্দ এসেছে এটা জনগণ সকলে জানে এবং সেখান থেকে অর্থ লুটপাট করার আর কোনো সুযোগ না থাকে।